দেব আর রুক্মিণীর কেমিস্ট্রি কি পারলো বাঁচাতে এই ছবিটাকে? এত বছর পরেও কি ছবিটা আপনাদের দেখা উচিত? কতটা মিষ্টি হলো এই কিশমিশ? নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, আর আজকে নিয়ে এসেছি 2022-এর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কিশমিশ। এবার আপনারা হয়তো ভাবছেন যে এত বছর পরে হঠাৎ এই সিনেমাটা কেন? দেখুন, আমার কাছে টাইম মেশিন নেই, আর এই ছবিটা বেরিয়েছিল 2022-এ, আর এই চ্যানেলটা শুরু হয়েছে 3 মাস আগে। তো আমার পক্ষে তো আর পেছনে গিয়ে সিনেমাটা রিভিউ করা সম্ভব না, তাই বেটার লেট দ্যান নেভার। কিশমিশ একটা রোম্যান্টিক কমেডি এবং এর প্রধান চরিত্রে রয়েছে দেব, রুক্মিণী মৈত্র, কমলেশ্বর মুখার্জি, খরাজ মুখোপাধ্যায়, জুন মালিয়া এবং অঞ্জনা বসু। যদিও সিনেমার লিড ক্যারেক্টার দেব ও রুক্মিণী মৈত্র এবং ওনাদের স্ক্রিন টাইমও যথেষ্ট বেশি, তাও সিনেমাটি কিন্তু পুরোপুরি টেনেছেন খরাজ মুখোপাধ্যায়। যতবার উনি স্ক্রিনে এসেছেন ততবার ওনার হাইলি এনার্জেটিক পারফরমেন্স দিয়ে অডিয়েন্সকে পুরো মাতিয়ে রেখেছে। বিট ইমোশনাল সিনস অর কমেডিক সিনস, his performance was highly appreciable. কমলেশ্বর মুখার্জিও যেরকম রোল পেয়েছেন সেটা ফুটিয়ে তুলতে পেরেছেন। উনি যে মাল্টিপল শেডস এর ক্যারেক্টার প্লে করেছেন সেটা অডিয়েন্সের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন। এবার আসা যাক আমাদের গল্পের নায়ক দেব এবং নায়িকা রুক্মিণীকে নিয়ে। দেখুন, রুক্মিণীর পারফরমেন্স প্রত্যেকটা মুভিতেই বিলো অ্যাভারেজ হয়। চ্যাম্পেই একমাত্র ওর পারফরমেন্স ডিসেন্ট ছিল। অবশ্যই সেটা রাজ চক্রবর্তীর ক্রেডিট অ্যাজ এ ডিরেক্টর। এই মুভিতেও ওর পারফরমেন্স এমন কিছু আহামরি হয়নি, তবে হ্যাঁ, টেক্কার থেকে অনেকটা বেশি ন্যাচারাল ছিল। আপনারা যদি আমার টেক্কার রিভিউ না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা চেক আউট করবেন। দেবকে ছবিটায় দুটো লুক দেওয়া হয়েছে, একটা অ্যাজ আ কলেজ বয় অ্যান্ড একটা অ্যাজ আ মিডল এজড ম্যান। যদিও মিডল এজড ম্যান হিসেবে দেবের স্ক্রিন টাইম অনেকটাই কম, তবে আমি বলবো হি লুক মাচ মোর কনভিন্সিং অ্যান্ড ন্যাচারাল। কলেজ বয় হিসেবে দেবকে একদমই কনভিন্সিং লাগেনি। বিট হিজ অ্যাক্টিং, হিজ বিহেভিয়ার, হিজ ম্যানারিজমস কোনোটাই আমার জন্য ওয়ার্ক করেনি। তবে বাকি কাস্ট কিন্তু অতটা ভালো পারফরমেন্স দিতে পারেনি। জুন মালিয়ার চরিত্রটা ভালো করে লেখাও হয়নি এবং গল্পে ওনার কোনো ইম্পর্টেন্সও নেই। অঞ্জনা বসুর ক্যারেক্টার যদিও খুবই ইম্পর্টেন্ট স্টোরিতে, তা ওনার পারফরমেন্স কিন্তু খুবই ওয়ান ডিমেনশনাল অ্যান্ড রিজিড। উনি কিন্তু একদমই ফুটিয়ে তুলতে পারেননি। সাপোর্টিং কাস্টের মেকআপ অ্যান্ড লুক খুবই নর্মাল ছিল, দেয়ার ইজ নাথিং টু রাইট হোম অ্যাবাউট। কিন্তু দেব আর রুক্মিণীর লুক একদমই ওয়ার্ক করেনি। আমার পার্সোনাল ওপিনিয়ন, 39 বছরের দেবকে কোনোভাবেই 18 বছরের কলেজ বয় হিসেবে মানায়নি। দেখে মনে হচ্ছিল রণবীর কাপুরের জগ্গা জাসুসের লুকের ওপর বেস করে দেবের লুকটা বানানো হয়েছে। বাট প্রবলেমটা হচ্ছে, বলিউডে যখন এরকম ওল্ডার অ্যাক্টরদের ইয়াঙ্গার লুক দেওয়া হয় তখন তাদের ওপর নানা রকম ডি এজিং প্রসেস ইউজ করা হয়, যেমন সিজিআই, প্রস্থেটিক্স, অ্যাডভান্স মেকআপ অ্যান্ড ডিফারেন্ট ক্যামেরা অ্যাঙ্গেলস। বাট এখানে কিন্তু সেরকম কিছু ইউজ করা হয়নি। দেবকে দেখে আপনার মনে হবে একজন 38 বছরের লোক যে বাচ্চাদের মতো বিহেভিয়ার করছে। ইনফ্যাক্ট বলিউডের 3 ইডিয়টস একটা প্রাইম এক্সাম্পল, যেখানে একজন অ্যাক্টর শিয়ারলি তার পারফরমেন্স দিয়ে উইদাউট ইউজিং এনি ট্রিক্স আপনাকে কনভিন্স করবে যে সে একজন কলেজ স্টুডেন্ট। দেব একজন আর্টিস্ট যার নাম টিনটিন, এবং ওই জন্য ওকে খুব ক্যারিকেচারিশ লুক দেওয়া হয়েছে। আমার মতে এই লুকটা একদমই ওর ফেভারে ওয়ার্ক করেনি। ইনফ্যাক্ট দেব যখন অ্যাকচুয়ালি ইয়াং ছিল, যখন ও পাগলু করেছে, চ্যালেঞ্জ করেছে, ওই টাইমটাতেও ওর মুখে কিন্তু এরকম বাচ্চা ছাপটা ছিল না। সো হি ইজ নট দ্য রাইট অ্যাক্টর ফর দিস জব। এই রোলটার জন্য এমন একটা অ্যাক্টর নেওয়া উচিত ছিল যার মধ্যে এরকম বাচ্চা সুলভ ফিচার্স রয়েছে। রুক্মিণী মৈত্রকে যে ড্রেসগুলো দেওয়া হয়েছিল ওগুলো খুবই আনফ্ল্যাটারিং। ওনাকে স্কিনি জিন্স এবং শর্টস পরানো হয়েছে, যেগুলোর জন্য ওনাকে অত্যাধিক রোগা লেগেছে, অ্যান্ড নট ইন আ ফান ওয়ে। আমি অন্যান্য ছবিও দেখেছি এবং আমার মনে হয় না ওনাকে অন্যান্য ছবিতে এতটা রোগা লেগেছে। সচরাচর বাংলা সিনেমায় যেরকম সিনেমাটোগ্রাফি দেখা যায় তার সামনে কিন্তু কিশমিশের সিনেমাটোগ্রাফি যথেষ্ট ভালো। টেক্কার থেকে মধুরাপালিতের কিশমিশের কাজ অনেকটাই বেটার। আরেকটা ইন্টারেস্টিং আসপেক্ট ইউজ করা হয়েছে যেটা নিয়ে খুব একটা কথা হচ্ছে না, খুব সুন্দরভাবে অ্যানিমেশন ইউজ করা হয়েছে স্টোরি টেলিংটা বোঝানোর জন্য। আবার আরেকটা ট্রিকও ইউজ করা হয়েছে যেটা খুবই কমন অবশ্য। দেবের ক্যারেক্টার টিনটিন 4th ওয়াল ব্রেক করে অডিয়েন্সের কাছে স্টোরিটা ন্যারেট করে। বেসিক প্লট খুবই সিম্পল। দেব একজন আর্টিস্ট, ও পড়াশোনায় ভালো নয়, ও কলেজে যায়, সেখানে গিয়ে ওর দেখা হয় রোহিণীর সাথে, মানে রুক্মিণীর সাথে, এবং রুক্মিণীর সাথে ওর যখন প্রেম শুরু হয় সেখানে দুটো বাড়ির লোকই রাজি ছিল। দেন দে কাম টু নো দ্যাট দেবের মা মানে অঞ্জনা বসু আর রুক্মিণীর বাবা মানে কমলেশ্বর মুখার্জি এরা কম বয়সে প্রেমিক প্রেমিকা ছিলেন এবং এদের ব্যর্থ প্রেমের জন্য এনাদের বিবাহ হয়নি এবং এই জন্য দে হেট ইচ আদার এবং ফাইনালি বোথ দ্য ফ্যামিলিজ ডিসাইড দ্যাট না আমরা এই বিয়েতে রাজি নই।
এবার কিভাবে ছেলে এবং মেয়ে নিজেদের ফ্যামিলিকে রাজি করবে এই বিয়েতে, এটাই হচ্ছে বেসিক প্লট। এবার আপনারা যদি গল্পটা পুরো বুঝে থাকেন তাহলে বুঝবেন এই গল্পের নাম অ্যাকচুয়ালি কিশমিশের বদলে খিচুড়ি হওয়া উচিত ছিল। এবার খিচুড়ি কেন? সিনেমাটা কি খুবই বাজে? না, সিনেমাটা খুবই ভালো, দেখার মতো। ইটস আ ফ্যামিলি ড্রামা, আপনি একবার বেশি দেখতেই পারেন, কিন্তু যেহেতু নেগেটিভসে ভরপুর রয়েছে সিনেমাটা, সেই জন্য এটার নাম আমি খিচুড়ি দিলাম। খিচুড়ি কিন্তু অ্যাক্টরদের জন্য হয়নি, খিচুড়ি মেনলি হয়েছে ডিরেক্টর অ্যান্ড স্ক্রিন প্লের জন্য। ছবির দুটো হাফ ডিস্টিংক্টলি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। মানে ফার্স্ট হাফ দেখেন আর সেকেন্ড হাফটা যদি দেখেন তাহলে আপনি বুঝবেন যে এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই। প্রথমে যে স্টোরিটা দেখানো হলো সেটা আমরা ভাবলাম দেবের লাভ স্টোরি বা ওর ক্যারিয়ার নিয়ে কোনো স্টোরি থাকবে, যে একজন আর্টিস্ট, ও পড়াশোনায় ভালো না, ও কলেজে গেল, ও পড়াশোনায় স্ট্রাগল করছে, তার মানে এই অ্যাসপেক্টগুলোকে এক্সপ্লোর করবে ডিরেক্টর। বাট ডিরেক্টর যেই রুক্মিণীকে ইন্ট্রোডিউস করলো, রোহিণীকে, দেন ডিরেক্টর ভুলে গেল যে দেবের একটা পার্সোনাল লাইফ, একটা প্রফেশনাল লাইফ রয়েছে, এটাকে এক্সপ্লোর করা উচিত। উনি পুরোপুরি কনসেন্ট্রেট করতে আরম্ভ করে দিলেন ওদের লাভ স্টোরির ওপর। দেন আমরা ভাবলাম ঠিক আছে, এটা এখন লাভ স্টোরি হয়ে গেছে। যখন আপনি ভাবতে শুরু করলেন যে এটা লাভ স্টোরি, তখন হঠাৎ করে দেখা গেল যে না, এটা লাভ স্টোরি নয়, এবার এটা মা বাবার পুরনো লাভ স্টোরি হয়ে গেছে। এবং দেব আর রুক্মিণী পুরো সাইডলাইন হয়ে গেল, ওদের কোনো কেমিস্ট্রি দেখানোই হয়নি। ইনফ্যাক্ট ওনাদের কেমিস্ট্রি নেইও, এটাও বলা বাহুল্য, কিন্তু তাও আমি ইগনোর করলাম যেহেতু ওনাদের স্ক্রিন টাইম খুবই কম। বাকিটা পুরোপুরি বাবা মার আনএক্সপ্লোর্ড লাভ স্টোরি নিয়ে বানানো হয়েছে। সেটা ভালো হতো যদি ওটাই প্রাইমারি স্টোরি হতো। তাহলে প্রথম হাফটা কি করেছি, ওয়াই ডিড উই ওয়েস্ট আওয়ার টাইম? এতখানি টানার কি দরকার ছিল? যদি বাবা মার লাভ স্টোরি দেখাতে হতো তাহলে প্রথম থেকে একটুখানি প্লটটাকে এস্টাবলিশ করে মেন স্টোরিতে চলে যেতাম। না, এই সেম প্রবলেমটা আপনার টনিকেও দেখতে পাবেন। ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ একদম পোলস অ্যাপার্ট। ফার্স্ট হাফের সাথে সেকেন্ড হাফের কোনো সম্পর্ক নেই। ফার্স্ট হাফটা দেখে মনে হচ্ছে স্টোরিটা অন্যদিকে যাচ্ছে, দেন দুম করে ইন্টারমিশনের পর স্টোরিটা পুরো অন্যদিকে চলে গেল। এই বাজেগুলোর মাঝখানেও একটা ভালো পয়েন্ট আছে, যেটা হচ্ছে যখন অঞ্জনা বসু আর কমলেশ্বর মুখার্জির পুরনো লাভ স্টোরি দেখানো হচ্ছে, ওনাদের পুরনো লাইফটা দেখানো হচ্ছে, তখন কিন্তু কোনো ইয়াং অ্যাক্টরকে হায়ার না করে এনারা ওই রোলটা দেবকে দিয়ে আর রুক্মিণীকে দিয়ে করিয়েছেন, যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো কিশমিশের মধ্যে এই একটা মিষ্টি অ্যাসপেক্ট রয়ে গেছে। তো ওভারঅল আমি কনক্লুশনে বলতে চাই কিশমিশ একটা খুবই মিষ্টি ফিল্ম। এটা আরও মিষ্টি হতে পারতো এবং আরও মিষ্টি হওয়ার দরকার ছিল, কারণ স্টোরিটা ভালো, স্টোরিটাকে এক্সপ্লোর করতে হতো। আমি বলছি না আরও কোনো টুইস্ট অ্যান্ড টার্নস রাখতে হতো, বাট যেরকম ফ্যামিলি ড্রামাতে ক্যারেক্টার ডেভেলপমেন্টে একটু জোর দিতে হয়, এখানে কিন্তু ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করার কোনো সুযোগ দেওয়া হয়নি। ইনফ্যাক্ট দেব যখন ন্যারেট করছে লাস্টের দিকে স্টোরিটা, প্রথমেও ফোর্থ ওয়াল ব্রেক করে, তো একটা ম্যাচিওর পার্সোনালিটি মনে হচ্ছে, এবং এই ম্যাচিওর পার্সোনালিটিটা কিন্তু ফিল্মে তৈরি হয়নি। মানে ইয়াং দেব আর ওল্ড দেব এই দুজনের ক্যারেক্টার যে পুরোপুরি আলাদা, এটা কিন্তু আপনি সিনেমা দেখলে বুঝতে পারবেন। কারোর কোনো গ্রাফ নেই ক্যারেক্টারের, যে হ্যাঁ একটা শুরুতে এরকম ছিল, সে চেঞ্জ হলো। আপনি বলতে পারেন কিছু চেঞ্জেস আছে, কমলেশ্বর মুখার্জির কিছু চেঞ্জ দেখানো হয়েছে ওনার ক্যারেক্টারে, অঞ্জনা বসুর ক্যারেক্টারে কিছু চেঞ্জ দেখানো হয়েছে, বাট এই এনাদের ছাড়া বাকি কাউকে কিন্তু সেরকমভাবে স্পেস দেওয়া হয়নি। খরাজ মুখার্জির কিন্তু বড় রোল হতে পারতো, লাস্টের আগে ওনাকে কিন্তু সাইড লাইনে রাখা হয়েছে। তো আমি এটাই বলবো যে সাপোর্টিং কাস্টের যদি আর একটু বেটার পারফরমেন্স হতো, লিড কাস্টের যদি আর একটু বেটার সিলেকশন হতো, যদি ডিরেক্টর একটু ভালো ডিরেক্ট করতেন, একটা ইউনিফর্ম কোহেসিভ প্লট নিয়ে স্টিক করতেন, যদি স্ক্রিন প্লে আর একটু টাইট হতো, তাহলে কিন্তু এই ফিল্মটা মাচ বেটার হতো। আশা করি আজকের এই রিভিউটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার কথাগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। কোনো ওপিনিয়ন্স, রিকোয়েস্ট বা সাজেশনস থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আমি চেষ্টা করি প্রত্যেককে রিপ্লাই দেওয়ার, এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ